শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের কিছুক্ষণ দেরি হয়েছে এজন্য। আসলে ফেসবুক লাইভের অনেকগুলো ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। ভালো দিক হচ্ছে মৌ আপু আমার থেকে অনেকটা দূরে, তাও আমি মৌ আপুর সাথে এই মুহূর্তে পাশাপাশি দাঁড়িয়ে আছি বা বসে আছি এবং কথা বলছি মনে হচ্ছে। আর খারাপ দিক হচ্ছে এই যে যান্ত্রিক ত্রুটির বিষয়গুলো। চলে যাচ্ছি আমাদের লাইভের প্রথমেই আমার পরিচয় পর্বে। তো শুভ সন্ধ্যা সবাইকে। আমি নওশিন জাহান তাকিয়া, লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে তাকিয়ার সাথে 30 মিনিটে সকলকে স্বাগত জানাচ্ছি। ঠিক 4 বছর আগে তাকিয়ার সাথে 30 মিনিটের শুরুটা আমরা করি। তখন সবাই জানেন 2020 সালে করোনার সময় চলছিল। তো সেই সময়ে বদ্ধ ঘরে আতঙ্কে আমরা যখন সময় কাটাচ্ছিলাম, তখন আমাদের মাথায় হুট করে এই ব্যাপারটা আসে যে কেমন হয় যদি আমরা লাল সবুজ সোসাইটির সদস্যদের থেকে তাদের জীবনের গল্প শুনতে পারি। হালকা হয়ে গেল আমাদের আতঙ্কে থাকা মন। সেই ধারণা থেকেই তাকিয়ার সাথে 30 মিনিটের শুরুটা হয়। আর ঠিক 4 বছর পরে আমরা আবারও ফিরে এসেছি। 4 বছরে করোনা হয়তো এখন নেই, আর অনেক নতুন নতুন ঘটনা ঘটেছে। আর অনেক নতুন মুখ লাল সবুজের সঙ্গে যুক্ত হয়েছে, লাল সবুজের পরিধি অনেকটা বেড়েছে। তাই তাকে সাথে 30 মিনিটে সকলকে আরো একবার স্বাগত। আর আজকে তাকে সাথে 30 মিনিটের প্রথম পর্বে আমার সাথে আছেন লাল সবুজ সোসাইটি বরিশাল জেলার সহ সভাপতি জান্নাতুল মাওয়া মৌ আপু। চলে যাচ্ছি মৌ আপুর কাছে। মৌ আপু কেমন আছো বলো? ধন্যবাদ তাকিয়া তোমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আর প্রথম গেস্ট আমি একটু নার্ভাস যদিও। আচ্ছা, সমস্যা নেই, আমরা দুজন একটু গল্প করে নিলাম। আপু তুমি আমাদের কেমন? লাল সবুজ, আমরাই সদস্য, আমরাই গল্প করবো, নার্ভাস এর কোনো কারণই নেই। আহ জি আপু, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গিয়েছি। আপু কেমন আছেন? আপু লাল সবুজ সোসাইটির সাথে অনেক বছর ধরে যুক্ত আছো তাই না? হ্যাঁ, এই 6 বছর হয়ে গেছে almost। 6 বছর অনেকটা সময়। তো হ্যাঁ, এতগুলো বছর যে কাটিয়ে ফেলে লাল সবুজ সোসাইটির সঙ্গে প্রথম যে যুক্ত হয়েছিলে সেই গল্পটা আমরা শুনতে চাই, কি করে যুক্ত হওয়া হলো? যুক্ত হওয়া মূলত আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম লাল সবুজের, ওই যে তৃষ্ণা মেটাই রিক্সাওয়ালাদের ছোট ছোট ছাতা দেওয়া হচ্ছিল, তারপরে শরবত খাওয়ানো হচ্ছিল। ওই পোস্টটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমি ওই লাল সবুজের পেজে ঢুকি, তারপর দেখলাম আমাদের কার্যক্রম, আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমি যদি এরকম দারুণ কাজের সাথে যুক্ত হতে পারি, আমার খুবই ভালো লাগবে। তো এই থেকেই শুরু। তারপর ওদেরকে আমি ইনবক্সে মেসেজ দেই। তারপরে এই আস্তে আস্তে প্রসেসিং জানি কিভাবে কি করতে হয়। আমি লার্ন টু লিড 5-এ জয়েন করেছিলাম। এই তো তারপর রাকিব আমার ইন্টারভিউ নিল। এই তো, এই থেকে শুরু লাল সবুজ আমার। সোসাইটির একটা ভালো দিক রয়েছে, ভলান্টিয়ার নিয়োগের সময় তারা ইন্টারভিউ নিয়ে থাকে যে কোন ভলান্টিয়ারের কিরকম মন মানসিকতা, এটা বুঝে নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, এই জিনিসটা আমি আমি এর আগেও একটা অর্গানাইজেশনে এমনি ভলান্টিয়ারিং কাজ করছি এইরকম। আমি আর কিন্তু কখনো কোনো অর্গানাইজেশনে দেখিনি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। লাল সবুজ সোসাইটিতে যুক্ত হওয়ার গল্প তো জেনে নিলাম, আরেকটা গল্প জানা বাকি। স্বেচ্ছাসেবী হওয়ার জন্য মূলত কি উদ্বুদ্ধ করেছিল, এমন কোনো ঘটনা বা এমন কোনো মানুষ? আহ আসলে ওরকম ভাবে স্পেসিফিকলি কোনো ঘটনা আমি মনে করতে পারছি না। আর আসলে আমার হচ্ছে ভলান্টিয়ারিং একটু সবসময় একটু ওইদিকে একটু ঝোঁক ছিল। স্বেচ্ছাসেবী হওয়ার বিভিন্ন কাজে যুক্ত হওয়ার স্কুল থেকেই আমি চাচ্ছিলাম যে কোনো কাজে কেউ ডাক দিলে আমি দৌড় দিয়ে যাইতাম। সেটা পড়া ফাঁকি দিয়ে হোক আর যাই করে হোক, কিন্তু আমার যেতে হতো। আমার কাজ করতে, ওরকম কাজ করতে একটু ভালো লাগতো। সেখান থেকে আসলে স্কুলে টুকটাক টুকটাক করতাম। এরপরে আমি গার্লস গাইডে অনেকবার আর কি জয়েন করতে চেয়েছি, পিএনসিসি তে জয়েন করতে চেয়েছি, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। তারপরে যখন আমি এইচএসসি পড়ি, তখন ওই যে ব্লাড ডোনার ক্যাম্প হয়েছিল একটা কলেজে, তো হ্যাঁ, ওইখানে রেড ক্রিসেন্টরা আসলো। তখন ওরা ব্লাড নিল, তারপর গ্রুপিং করলো। এবার বললো যে যদি আমরা চাই ওদের সাথে যুক্ত হওয়ার জন্য এরকম, তাহলে আমি ওদের সাথে যুক্ত হলাম। তো বিভিন্ন রোগীদেরকে ব্লাড ডোনার জোগাড় করে দেওয়া, এবং আমি নিজেও আর কি ব্লাড দিয়েছি কয়েকবার। এখান থেকে মূলত আমার ভলান্টিয়ারিং
এই এই কাজটা শুরু। এরপরে আর অনেক বছরের গ্যাপ ছিল, তারপরে আর কি বিএম কলেজে ভর্তি হওয়ার পরে এরপরে আর আমার ওইদিকে আর কাজ করা হয়নি। তারপরে আছে 2019 সালে আর কি লাল সবুজ থেকে এই কাজ করা শুরু। বেশ অনেকটা বছর স্বেচ্ছাসেবার সঙ্গে নিজেকে জড়িত রেখেছো। হ্যাঁ, চেষ্টা করেছি। নিজের মধ্যে কি কোনো ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছো এত বছরে এত স্বেচ্ছাসেবিতার? হ্যাঁ, আমার আর কি অন্য কোনো অন্য জায়গায় কাজ করেছি, কিন্তু এই সব জায়গায় হচ্ছে আমি একটু এই কায়িক পরিশ্রম দিতে পছন্দ করতাম, মেন্টাল প্রেশারটা নিজের থেকে আমি দূরে থাকতে চাইতাম সবসময়। এই এই জিনিসটা আমার একটু ক্রাউড ফোবিয়াও আছে। এই জায়গাটা থেকে আমি একটু হলেও আমি আসতে পেরেছি লাল সবুজের কারণে, যে 10টা মানুষের সামনে একটু কথা বলতে পারতেছি, একটু মিশতে পারতেছি। এই জিনিসটা আমি সবচেয়ে বড় ইতিবাচক জিনিস। তোমার সাথে যে আমি কথা বলছি এইটা একটা বড় জিনিস, যে আমি তোর সাথে দুইটা কথা বলতে পারছি। আমার এরকম হয়েছে যে আমাকে কেউ আর কি অনেক মানুষের মধ্যে নাম জিজ্ঞেস করলো না, আমার নাম ভুল বলবো এরকম অবস্থা। আমি এত আর কি আমার ক্রাউড ফোবিয়া ছিল। এই কিছুটা হলেও আমি কাটাই উঠতে পারছি, এইটা আমার সবচেয়ে বড় পাওনা আর সবচেয়ে ইতিবাচক জিনিস আমার মনে হয়। তোমার এই ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি অলরেডি, কারণ তুমি লাল সবুজ সোসাইটির বরিশাল টিমের সভাপতিও ছিলে একটা সময়ে, এখন হ্যাঁ, আমি সহসভাপতিও আছো। পর্যন্ত ছিলাম সভাপতি, একদম সদস্য থেকে শুরু করে আস্তে আস্তে প্রথমে এক্সিকিউটিভ মেম্বার, তারপর সহসভাপতি, তারপর সভাপতি, আবার সহসভাপতি, এই চলছে। মানসিক শ্রম দিতে পছন্দ করো না, কিন্তু সহসভাপতি হয়ে গেলে। হ্যাঁ, ইতিবাচক দিক তো শুনতে পেলাম, নিজের মধ্যে কি বর্তমানে এমন কোনো পরিবর্তন নিয়ে কাজ করছো যে দিকটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, পরিবর্তন করতে পারলে আরেকটু ভালো হতো? নিজেকে ইমপ্রুভ করা নিয়ে কাজ করছো কোন দিকটায়? হ্যাঁ, আমি আসলে আমি একটু আগে আমার আমার এটা কোনো সমস্যাই বলা যায়, হচ্ছে যে মানুষকে আমি খুব সহজে জাজ করতাম আর কি। তার একটা একটা মানুষ একটা অ্যাক্টিভিটি থেকে তাকে জাজ করা উচিত না, আমি এই জিনিসটা খুবই করতাম। না, এই একটা জিনিস দেখেছি, না এই লোকটা ভালো না এরকম, আসলে এটা ঠিক না। পরে আমি রিয়েলাইজ করেছি আসলে না, পরবর্তীতে তার অন্য অন্য রূপ দেখা হবে না, আসলে তো এটা এরকম না, এটা তো আসলে এদিকটা ভালো, ওই দিকটা তো কোনো সমস্যা ছিল বা তার কোনো জরুরি দরকার বা যে কোনো কারণে এই জিনিসটা করেছে। তো আমি এই জিনিসটা খুব সহজেই মানুষকে জাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করতেছি আপাতত। নিজেই তো রিয়েলাইজ করতে পারছো যে না, এটা ঠিক হচ্ছে না। এর যে রিয়েলাইজেশনের যে বড় আসলে আর কিছু হয় না। আপু, এবার একটু তোমার কিছু ব্যাপারে আমি জানতে পেরেছি, সে ব্যাপারগুলো নিয়ে আমি প্রশ্ন করব। কি ব্যাপার? তুমি গাছ লাগাতে বেশ ভালোবাসো, হ্যাঁ, এটা আমি খুবই ভালোবাসি, গাছ এবং লাগাতে। ছাদে তোমার বেশ সুন্দর একটা বাগানও আছে। হ্যাঁ, আছে, মোটামুটি সুন্দর একটা আছে, আমাদের ছাদে ছোট্ট একটা বাগান আছে আমার। তোমার বাগানটা নিয়ে বলো, কি কি গাছ লাগিয়েছো, কি করছো? আমার আমার ফুল গাছের চেয়ে আমার হচ্ছে ওই বিভিন্ন পাতার গাছ, নতুন নতুন গাছ কালেক্ট করা আমার একটু বেশি ঝোঁক। ফুল ফুল অত বেশি আমার না, ফুল গাছ অনেক বেশি ফুল গাছ আমার নাই, আছে তাও আছে 10-12 রকমের ফুল গাছ আছে, কিন্তু আমার ইনডোর প্লান্ট, তারপর নতুন নতুন গাছ যেগুলো সহজে পাওয়া যায় না সেই সব গাছ কালেক্ট করা আমার খুব শখ, আর আমার ভালো লাগে। ওই গাছের প্রতি আমি একটু যত্নও বেশি নেই এরকম দেখা গেছে। মুয়াপুর কাছে প্রশ্ন নিয়ে আবারও ফিরে আসবো। আমাদের বেশ কিছু কমেন্ট করেছে, আমরা কমেন্ট গুলো একটু পড়ে নিই। আচ্ছা, ঠিক আছে। রুমা রয় মনা মনা আপু লিখেছেন, হ্যালো আপু, আমি মনা, আপনাদের সাথে আছি দিনাজপুর থেকে। ধন্যবাদ আপু দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আলমামুল রাকিব ভাইয়া লিখেছেন, মৌ আপু, যেই মানুষটা সব সময় আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের লাস্ট সীতাকুণ্ড ট্যুরের গল্প শুনতে চাই আপু, এই গল্পটা আমিও শুনতে চাই। তুমি রাকিব ভাইয়াকে প্রথম মেসেজ দিয়েছিলে সীতাকুণ্ড ট্যুরের ব্যাপারে। হ্যাঁ, তোমার প্রশ্নটা আবার একটু করো, আমি বুঝতে পারিনি। যেহেতু নেটওয়ার্কে হয়তো বা সমস্যা হুম, হয়েছিল। হুম। আলমামুল রাকিব ভাইয়া তোমার কাছ থেকে লাস্ট সীতাকুণ্ড ট্যুরের গল্প শুনতে চাচ্ছে। আচ্ছা।
সীতাকুণ্ড ট্যুরের কিভাবে শুরু হয়েছিল? রাকিব ভাইয়াকে প্রথম মেসেজ দিয়েছিলে, রাকিব ভাই জিজ্ঞেস করেছে তোমার মনে আছে কিনা এটা? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আমি রাকিবকে নিয়ে একটা ইনসিডেন্টও আছে ট্যুরের ব্যাপারে। আহ, যখন আর কি আমি তখন একদম 19-এ জয়েন করেছি, এই এই সীতাকুণ্ডের ট্যুরটা প্ল্যান হয় একদম হুট করে। আমাদের কম্পিউটার মেলা হচ্ছিল একটি স্কুলে, তখন গিয়েছিলাম লাস্টের দিন। তখন ওরা বলতেছে ট্যুরে যাবে ট্যুরে যাবে, তখন আমিও বলছি আমিও যাব। আমি কখনো এরকম এত দূরে ট্যুরে কখনো যাইনি, ওইটা আমার ফার্স্ট ট্যুর বলা যায় এত দূরে একা। তো আমি তো যাওয়ার জন্য ওরা একটু আমাকে নিতে ভয় পাচ্ছিল যে আমি অসুস্থ হয়ে পড়ি কিনা, ই করি কিনা, এটা এ নিয়ে ওরা ব্যাপারে ভুল কনফিউজ। করে একটি কল তোমার কাছেও চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা দিব, টাকা নেবে না আমার কাছ থেকে, আমি যাবো কি যাবো না, এটা নিয়ে ওদের মধ্যে অনেক চিন্তা। তারপর আমাকে ভেবে আমাকে আমার কথা জিজ্ঞেস করছে, আমাকেই ফোন করছে। আমাদের সাথে একটা মেম্বার ছিল ইশরাত, তো ওকে কল দিয়ে ও ভাবছে ওকে কল দিয়েছে, কিন্তু কল দিয়েছে আমাকে। আমাকে কল দিয়ে বলছে, আচ্ছা আপু, মৌপু কি যেতে পারবে, মৌপুকে কি নেওয়ার হবে, মৌপু তো অসুস্থ হয়ে পড়ে যদি, এরকম বলতেছে। আমি বলছি কোনো সমস্যা নেই, যেতে পারবে। পরে আইডেন্টিফাই করলো কলে হচ্ছে আমি। আইভি আপু লিখেছেন আপনাকে অনেক মিস করছেন, বন্ধু মৌকে সে অনেক মিস করছে। আইবি তোমাকে অনেক মিস করি বন্ধু। আমার লাল সবুজে জয়েন করার প্রথম পরিচিত মুখ আইবি ছিল। এরপর তান্ডলিতে আস্তে আমি আস্তে এখন সবার প্রিয় মুখ মৌ আপু। হ্যাঁ চেষ্টা করেছি। চেষ্টা সফল হয়েছে আপু। আর একটি ব্যাপার আমাদের দর্শককে আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের লাইভের শেষে একটি কুইজ থাকবে। মৌ আপু এবং আমার কথোপকথনের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন আমি দর্শকদের দিকে ছুড়ে দিব, যে সবার প্রথমে উত্তর করতে পারবে তার জন্য লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার থাকছে। তাই লাইভের শেষ অবধি দেখে কুইজের অ্যান্সার বাহ, করে জিতে ভালো নিন তো। আপনার উপহার। এরপর আমরা আবার একটু প্রশ্নে যাচ্ছি। আপুর বাগান, আপুর বাগান নিয়ে আমার আরো একটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আমার এই প্রশ্নটা ছিল যে আমার মাও ছাদ বাগান করেন, অনেকগুলো গাছ থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে আমাদের ছাদের যে একটা লেবু গাছ তার প্রতি একটু তার বিশেষ যত্ন। যারা বাগান করেন সবারই কি এই ধরনের পক্ষপাতিত্ব থাকে? আসলে হ্যাঁ, কি পক্ষপাত তো থাকে। আমার ক্ষেত্রে সেটাও ব্যতিক্রম, আমারও আছে। যেমন আমার ওই ফল গাছ বা ফুল গাছের প্রতি আমি আগে বললাম আমার ওরকম বেশি ঝোঁক নেই। আমার হচ্ছে একটু ইনডোর গাছ এইসবের প্রতি একটু আগ্রহ বেশি। ক্ষেত্রে আমি যেই নতুন গাছটা আনি, নতুন যেটা কখনো কোথাও পাওয়া যায় না, সেই গাছটা আমার কাছে আমি কালেক্ট করার চেষ্টা করছি। ওই গাছটার আমি খুবই যত্ন নিই, একদম নিয়ম করে রোদে দেওয়া, এক নিয়ম করে পানি দেওয়া, নিয়ম করে শেডে রাখা, এই যে করি। তা আম্মু বলে তোমার এই এটা তো ফুল হয় না, কিছু ফল হয় না, তুমি এই গাছটার পিছে কেন এত লেগে থাকো? তো না, এই গাছটা তুমি বুঝবা না, এই গাছটা অনেক ভালো, আমার পছন্দের, তাই তো ফলের গাছ লাগাও আম্মু এরকম বলে। আমি বলি, ফল তো আছেই, কিন্তু এইটার মোহ আমার ওইটা দিয়ে কাটবে না। হ্যাঁ, একটু ব্যতিক্রম তো আছে পক্ষপাতী এটা তাহলে নিয়ে। সবাই করে। হ্যাঁ। এই পক্ষপাতিত্ব কি আমরা ইতিবাচক হিসেবে দেখবো নাকি নেতিবাচক হিসেবে? ইতিবাচক দেখা যায়। আমি অন্য গাছকে আর ইগনোর করছি না, কিন্তু ওকে এক্সট্রা কেয়ার করছি, কারণ ওর দরকার। মানে বাসার হয় না, ওই গাছে একটু অসুস্থ বাচ্চার প্রতি সবার একটু কেয়ার বেশি থাকে, সেরকম ওই গাছটা একটু সেন্সিটিভ হয়, এই জন্য একটু কেয়ার দরকার হয়। মৌ আপুর যে সবার প্রতি ভালোবাসা রয়েছে, সকলেই বলে থাকে মৌ আপু সবাইকে ভালোবাসে, আমরা মৌ আপুকে ভালোবাসি। তার আবার প্রমাণ হয়ে গেল, মৌ আপু একটা গাছকেই যদি এত ভালোবাসতে পারেন, মানুষগুলোকে তারও বেশি ভালোবাসবেন। মৌ আপু, তোমার ব্যাপারে তো অনেক তথ্য চলে এলো আমার কাছে। আপু কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি কি এখন ভয় পাবে? কারণ তোমার ব্যাপারে আরো অনেক তথ্য আমার কাছে আছে। হ্যাঁ, আমার একটু একটু ভয় করছে তোমার কথা শুনে।
তুমি লাল সবুজ সোসাইটির প্রতি অত্যন্ত ডেডিকেটেড একজন মেম্বার। ঝড় হোক, বন্যা হোক, যাই হোক, তোমাকে সবসময় কাজে আসতে দেখা যায়। এই ডেডিকেশনের রহস্য কি? কেন এত ডেডিকেশন? রহস্য কি আমি জানি না। আমি আর কি যদি কোনো কাজ করতে চাই সেটা আমি যে কোনো ভাবে করার চেষ্টা করি। আর যদি যে কাজটা করতে চাই না এটা ফোন করে কেউ করাইতে পারে না, এই হচ্ছে কথা। আমি যা করতে চাই যদি তা বাসার করেই ছাড়বা, আর যা পারমিশনের করবো ক্ষেত্রে না তা যদি যদি করবোই না। যাওয়ার হয়, এই কারো বাসার পারমিশনেরও অপেক্ষা সহজে করি না, শুধু বেরোয় যেই যাই। এই স্বাধীন চেতা মানুষ। পরবর্তী একটু আমার power ছিল। হ্যাঁ, আমি একটু স্বাধীন চেতা মানুষ। তবে তুমি যে এতটা ডেডিকেটেড, তার তোমার কোনো শারীরিক যদি অসুস্থতা থাকে, তখনও কিন্তু তুমি সেটাকে পরোয়া করছো না। আমি, এটা সবাই জানে যে তুমি একজন ক্যান্সার সার্ভাইভার। তুমি ওই সময়ে মানুষের জন্য কাজ করে গিয়েছো, এখনো কাজ করে যাচ্ছো। সাধারণত এরকম একটা কঠিন সময় পার করতে হলে অগাধ মানসিক শক্তির প্রয়োজন হয়। এই মানসিক শক্তি কি করে অর্জন করেছিলে? আর যে কঠিন সময়টা তুমি পার করে এসেছো এই সময়টাতে, সেই সময়ের গল্প তোমার কাছে শুনতে চাই। হ্যাঁ, আমার হচ্ছে 2017-তে আমার ক্যান্সার ধরা পড়ে তখন। ওই সময়টায় আমি হচ্ছে আমার বাসার মানুষ অনেক বেশি ভেঙে পড়েছিল, কিন্তু আমি তাদের সামনে আমি আর কি কান্নাকাটি কোনো কিছু করতে পারতো, যদি আমি যদি একটু চোখের পানি ফেলি তাহলে আমার বাসার মানুষগুলাই সব ভেঙে পড়তো। এরকম আমি দেখছি যে আমার যখন আর কি রিপোর্ট আসে এরকম, আমার ঢাকা বসে আমার বোনের বাসা আমার আম্মু আর আমার বোন দুজনে দরজা আটকে সমানে কান্নাকাটি করতেছে, আমি বেলকনি থেকে অন্য বেলকনি দেখছি। কিন্তু আমি তাদের সামনে একটা রিয়াক্টও করি নাই যে আমার কিছু, আমি উল্টা আমি নিজের যতই হোক আমি অনেক চাপা মানুষ, আমি সহজে আর কি নিজের এক্সপ্রেস করি না কারো সামনে। এই হচ্ছে আমার সমস্যা, এটা একটা আসলে আসলে এক্সপ্রেস করা উচিত, পরে নিজের কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করি নিজেকে শক্ত যতটা কঠিন রাখা যায়। তারপরে সবকিছু মিলে যখন আমি ট্রিটমেন্টে আমি ইন্ডিয়াতে যাই, আমি আর আম্মু আমার আম্মু যাই শুধু। তো আম্মু শুধু আমার সাথেই ছিল, এটা ছাড়া বাকি আমার ট্রিটমেন্টের যত কথা বলা ডাক্তারের সাথে, কানেক্ট করা আমার কি কি ট্রিটমেন্ট হবে, আমার কখন সার্জারি কখন কি দেবো, সবকিছু ডাক্তারের সাথে আমি কমিউনিকেট করেছি। তো ওই সময় আর কি ওই রকম আর কি ফিল হয় না যে আমার ভুল করতে হবে, জানি আমার এটা আমারই করতে হবে। সেক্ষেত্রে ওই আমার মনে হয় আল্লাহ সাহসটা দিয়ে দেয়। মৌ আর এর জন্য অনেক হয়তো একটু আমি বেশি স্ট্রং মানসিক বেশি শক্তি থাকি। সম্পন্ন একজন মানুষ, এখান থেকেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেইটা একটু আমি বেশি, আমার মানসিক শক্তি অনেক বেশি। সব সময় হাস্যোজ্জ্বল, যাই হয়ে যাক এটা আমার হাসি মুখে। ট্রিটমেন্ট চলাকালীন এটা একটা সমস্যা আমার আর কি, কষ্ট হলেও কেউ বুঝে না। আমি হাসি রাত কালে, এর জন্য আমার কষ্ট সহজে মানুষ বুঝতে পারে না যে আমার খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে, তারপর আমি হাসতে থাকি, এই হচ্ছে সমস্যা, আসলে এটা সমস্যা। নিজে তো এখন বুঝতে কষ্ট পারছো পেলে যে মুখ না, গোমড়া করে থাকা এক্সপ্রেস উচিত। এক্সপ্রেস করতে পারলে ভালো। তুমি এটা নিজেই বলেছো একটু আগে। হ্যাঁ, কিন্তু আমি পারি না সহজে। মৌ আপু নিজের ভিতরে রেখে আর নিজের বেশি মধ্যে খুশি হলে যুদ্ধ করে সেটাও হাসি এক্সপ্রেস মুখে করতে পারি। ফিরে আসেন। হ্যাঁ, ওই ওরা আমাকে জন্মদিনে অনেক সময় অনেক রকমের লাল সবুজ থেকে অনেক অনেক সারপ্রাইজ পাইছি আমি এই কয়েক বছর, ওরা অনেক এফোর্ট দিয়ে অনেক সারপ্রাইজ দিছে, অনেক কিছু করছে আমার জন্য। কিন্তু আমি না ওই কোনো কিছু এক্সপ্রেস করতে পারি না, সেটা অনেক খুশি হই মন থেকে, কিন্তু পারি না, এক্সপ্রেসিভ না আমি। তাহলে যারা যারা লাইভ দেখছে এবং তোমার বার্থডে প্ল্যানে তাদের সামিল ছিল, তারা আজকে জেনে যাবে যে তুমি আসলে কতটা খুশি হয়েছিলে। হ্যাঁ, কিন্তু আপু, তোমার যে ক্যান্সার সার্ভাইভিং, এখান থেকে আরেকটা প্রশ্ন আসলে চলে আসে যে বর্তমানে আমরা যেটা, আমাদের মাথায় সহজে যে চিন্তাটা আসে যে আমরা মনে করি সাধারণত বৃদ্ধ মানুষরাই বেশি রোগে আক্রান্ত হন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে যে শুধুমাত্র বৃদ্ধ লোকেরা নয়, তরুণ সমাজের মধ্যেও ক্যান্সার টাইপের আরো কিছু রোগ দেখা যাচ্ছে। আর এ ব্যাপারে তারা সচেতন নয়, কারণ তাদের মাঝে এরকম একটা চিন্তা থাকে যে আমি তো ইয়াং, আমার কেন এটা হবে।
এরকম একটা হুম। চিন্তাধারা তাদের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে সচেতনতা অনেক বেশি দরকার এখানে আমি মনে করি। যেহেতু তুমি নিজেও একটি তরুণ সংগঠনের সাথে যুক্ত রয়েছো, তোমার কি মনে হয় কিভাবে সংগঠনের মাধ্যমেই তুমি তরুণ সমাজকে ক্যান্সার প্রতিরোধ নিয়ে সচেতনতা গড়ে তুলতে পারবে? আসলে এখন আমাদের যে সময়, এই সময় হচ্ছে উম ব- বয়স হলে যে ক্যান্সার হবে এরকম একদম না। আমার সাথে যখন আমি ট্রিটমেন্ট করি তখন একদম ছোট বাচ্চারা থেকে শুরু করে একদম বুড়া তারাও ছিল। এটা হচ্ছে অনেকটা হচ্ছে ফুড হ্যাবিটের কারণে হয়। আমাদের এখনকার সময় সবকিছু ভেজাল খাবার। ম্যাক্সিমাম আমার ডাক্তার যেটা বলতে, আমাদের যে যে অর্গান গুলা যেগুলো সেন্সিটিভ, ওই ভেজাল খাবারের কারণে আমাদের অর্গান গুলো এফেক্ট করে। এর জন্য আমাদের এত কম বয়সে আমাদের ক্যান্সার এগুলো হচ্ছে। আমাদের উচিত আর কি প্রতি বছরে একবার করে হলো সবার চেক আপ করা। চেক আপ করে তো অনেক সময় ক্যান্সার অনেক সময় অনেক বেশি স্টেজে চলে যায়, কিন্তু ধরা পড়ে না সহজে সবারটা। তো যদি প্রতি বছর একবার করে চেক আপ করা যায়, তারপরে আমরা আমাদের ফুড হ্যাবিটটা যদি একটু চেঞ্জ করতে পারি, যেমন বাইরের খাবার একদমই না খাওয়া, তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলো একদম হারাম, মানুষের সুগার, এগুলো যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলে হয়তো কিছুটা হলেও আমরা সুস্থ থাকতে পারবো। বাইরের খাবার বা অ্যাভয়েড কতটুকু করবে এটাই চিন্তার বিষয়। হ্যাঁ, সেটাই আসলে। অনেক ভারী ভারী কথা আমরা বলে ফেলেছি মাত্র, আমরা কি একটু হালকা করবো পরিবেশটা? সেই তাহলে আবার কিছু কমেন্ট নতুন করে এসেছে, সেগুলো একটু পড়ে ফেলি। কানিজ আপু প্রশ্ন করেছে, মৌ আপু আজকে সাজুগুজু করে নাই কেন? মৌ আপু মিউট হয়ে গিয়েছো। আমি সাজুগুজু করে আমার বাসায় তো আছি, আমি সাজুগুজু করে কই যাব? তার জন্য সাজুগুজু করি নাই। এর উত্তরটি রাকিব ভাই দিয়ে দিয়েছেন, সাজুগুজু ছাড়াই আপু কিউট। এই তো দেখছো, আমার ভাই আমার উত্তর দিয়ে দিয়েছে। কানিজ আপু আরো একটি কমেন্ট করেছে, মৌ আপু অসুস্থ শরীর নিয়ে কাজে যায়, এসে তারপর অনেক দিন বিছানায় থাকে, আন্টির বকা খায়। হ্যাঁ, এরকম তো অনেক হয়েছে। তাহলে এবার আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি সেগমেন্টে যাব, যেটা বলা যায় তাকে আসলে 30 মিনিটের লিগ্যাসি, র্যাপিড ফায়ার। এই সেগমেন্টে আমি আপুকে কিছু প্রশ্ন করব, আপুকে 5 সেকেন্ডের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা, ঠিক আপু আছে। তুমি কি রেডি? হ্যাঁ, রেডি। ওকে, আমার প্রথম প্রশ্ন, নিজেকে 3 শব্দে বর্ণনা করো। 3 শব্দে? আহ অনেস্ট। আর আর কি, অনেস্ট আছি, তারপরে হচ্ছে একটু ইমোশনাল মানুষ যদিও, তারপরে হচ্ছে আহ, সময় চলে যাচ্ছে আপু। উম, হঠাৎ করে একটু রাগী হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নিজের একটি স্ট্রং পয়েন্ট এবং একটি উইক পয়েন্ট। আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে আমি যে কোনো মানসিক ভাবে অনেক স্ট্রং। আমি মানসিক দিক আর থেকে উইক স্ট্রং। পয়েন্ট? উইক পয়েন্ট হচ্ছে ইমোশনাল বেশি। তো হওয়া উচিত না। পরের প্রশ্ন, প্রিয় বই। এখন পর্যন্ত আমার প্রিয় বই হচ্ছে বিসর্জন। এরপরের প্রশ্ন, প্রিয় গাছ। প্রিয় গাছ আমার যেটা এখনো আমার ডিজায়ার আছে, এটা আমি কিনতে পারি নাই, মনেস্টেরা। প্রিয় খাবার। প্রিয় খাবার ফুচকা আর ভাত। ইতোমধ্যে তুমি যেসব জায়গা ঘুরেছো, তার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা? আমার সীতাকুণ্ড, কাপ্তাই। আর বাকেট লিস্টে তো অনেক জায়গায় থেকে থাকে, দেশে আর কোন জায়গা মানে ঘুরতে চাও তোমার বেশি ইচ্ছে ঘোরার? আমার সাজেক যাওয়া হয়নি এখনো, সাজেক সেন্ট মার্টিন যেতে চাই আমি। আর বিদেশের কোন জায়গা ঘোরার ইচ্ছে? বিদেশে আমার হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে, তারপরে হচ্ছে একটা, নায়াগ্রা যে কোনো ফল। একটা উত্তর আমরা নিব। মালদ্বীপ। সাগর, পাহাড় নাকি জঙ্গল?
আমার সাগর পাহাড় ভালো লাগে, কিন্তু আমি পাহাড়ে আমি সার্ভাইভ করতে পারি না, উঠতে পারি না। একবার চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। এই জন্য তাহলে আমি সাগর, তাহলে আমার সাগর যা পছন্দ। আয়ত্তে। আমরা এই উত্তরটা নিচ্ছি। হ্যাঁ। যদি এই মুহূর্তে আলাদিনের চেরাগ পেয়ে যাও, চেরাগের দৈত্য তোমার তিনটি ইচ্ছে পূরণ করবে, কোন তিনটি ইচ্ছে? তিনটি ইচ্ছে মনে করলে আমি চাইবো যে আমার আমি আবার ক্লাস নাইনে ফেরত যেতে চাই। ক্লাস দ্বিতীয় ইচ্ছে? নাইনে ফেরত যেতে চাই। তারপরে আমাদের এই যে আমাদের দেশ একটু উঁচু হোক, বন্যার পানিতে ডুবে না যাক, এটা চাই। সর্বশেষ? আর আর আমাদের দেশ থেকে এই যে দুর্নীতি সব চলে যাক, তাইলে আমরা একটু ভালো মতো শান্তিতে থাকতে পারবো। পরের প্রশ্নে আমি তোমাকে দুইটি অপশন দিব। প্রথম অপশন, যেখানে তোমার চাকরি পাবে তুমি, অনেক স্যালারি কিন্তু সংগঠনের জন্য কোনো সময় পাবে না। দ্বিতীয় অপশন, যেখানে স্যালারি তুলনামূলক অনেকটা কম কিন্তু সংগঠনের জন্য সময় পাচ্ছ। কোনটা বেছে নেবে? আমার আমি একা মানুষ, আমার অল্প টাকায় হয়ে যাবে, আমি যেই টাকায় সময় পাবো সেইটাই বেছে নেব। এরপরের প্রশ্ন, মন খারাপ হলে কি করো? আমার মন খারাপ হলে আমি বেশিরভাগ বাইরে যাওয়ার পছন্দ করি, বাসা থেকে বের হয়ে যে একা একা রিক্সায় ঘুরি। শেষ প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন। লাল সবুজ সোসাইটিতে প্রিয় 5 সদস্য? আমার তো অনেক প্রিয় পাচ্ছ, বলা একটু টাফ হয়ে যাচ্ছে। কিন্তু তারপর বলতে বলি। হবে। হ্যাঁ, রাকিব, তাসিন, তারপরে অনিন্দ, কানিজ, সুমাইয়া, নিথুন, 5 জন সদস্য হয়ে গিয়েছে আপু, রাতুল, 5 জনের বেশি আমরা নাম নিব না। সুরভি, আর আপু অনেক সেফ উত্তর দিয়েছে, 5 জন সদস্য এখানে ছিল না, 5 জনের চেয়ে অনেক বেশি ছিল বলে আমার বিশ্বাস। আর আপুর এরকম ডিসঅনেস্ট উত্তর দিয়ে আমরা শেষ করছি আমাদের র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার শেষ হয়ে গেল, আরো কিছু কমেন্ট এসেছে আমাদের। ফয়সাল ইকবাল ভাইয়া লিখেছেন, প্রিয় মৌ আপু, ভালোবাসা নিও। ফয়েজ সাদ ভাইয়া লিখেছেন, চট্টগ্রাম থেকে যুক্ত আছি, ধন্যবাদ ফয়েজ সাদ ভাইয়া। র্যাপিড ফায়ার শেষ হয়ে গেল, আমি আরেকবার দর্শকদের মনে করিয়ে দিতে চাচ্ছি, আপু এর মধ্যে আমাদেরকে যা যা উত্তর দিয়েছেন বা সামনে আরো যে প্রশ্নগুলো আসবে এবং আপু উত্তর দেবেন, সেখান থেকে আমাদের এই লাইভের শেষের দিকে একটি কুইজ থাকবে, যে কুইজের উত্তর দিলে যে সঠিক উত্তরদাতা হবেন এবং সর্বপ্রথম উত্তর দিতে পারবেন, তার জন্য লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার থাকছে। কি উপহার সেটা অজানাই থাক, সেটা যে উপহার পাবে সেই জানবে। যেহেতু অনেক প্রশ্নের ঝুলি পড়ে আছে মৌ আপু, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। মৌ আপু, আপু কি আমাকে শুনতে পাচ্ছো? তুমি প্রশ্ন করছো? হ্যাঁ, প্রশ্ন আমি শুনিনি, প্রশ্ন করেছিল। আহ না আপু, আমি প্রশ্ন এখন না তোমাকে করতে যাচ্ছি। তুমি নিজে ছাত্র আন্দোলনের সঙ্গে অনেক যুক্ত ছিলে পুরোটা সময় রাজপথে। তো সে সময় কাঁদানে গ্যাস ছোড়া বা লাঠি চার্জ বা আরো অনেক ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছিল তোমাদেরকে। তো ওই সময়ের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেখানে নেতৃত্ব দিচ্ছে তরুণ সমাজই। তো এই তরুণ সমাজের এই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে তোমার কি প্রত্যাশা? প্রত্যাশা তো শেষ নেই আসলে, প্রত্যাশা তো অনেক। আমার প্রথম প্রত্যাশা থাকবে হচ্ছে যে ওই যারাই সরকারে আসুক, যারাই সরকার প্রধান হোক, তাদের সাথে যেন আমাদের জনগণের একটা সরাসরি কানেক্টেড হওয়ার একটা মাধ্যম থাকে। হোক সেটা হেল্পলাইন, হোক সেটা অ্যাপ। তার তার কাছে পৌঁছতে তো না, আমাদের সাধারণ মানুষের কোনো মাধ্যমের মাধ্যমে পৌঁছাতে নয়। মাধ্যম হলে তো আমরা দেখেছি আমরা কিভাবে তাদের কাছে পৌঁছানো তো দূরের কথা, তাদের কাছে যেতে যেতে আমাদের অনেক সময়, অনেক বছর, অনেক সময় নষ্ট হয়।
তো এই জিনিসটা আমি খুব করে চাই, যাতে তাদের জনগণের সাথে যেন সরাসরি কানেক্ট থাকে সব সময়। আর শিক্ষা ব্যবস্থা, আমি চাচ্ছি আগের মতো পরীক্ষার শিক্ষা ব্যবস্থা হোক। ছেলে মেয়েগুলোর পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে আসলে। নতুন কিছু ভালো, কিন্তু এটা অ্যাডাপ্ট করা বা যদি সেটা অনেক টাফ হয়ে যায়, যেহেতু ওরকম টিচাররা ওরকম ভাবে অ্যাডাপ্ট করতে পারতেছে না, ওরকম ভাবে তাদের ট্রেনিংও দেওয়া হচ্ছিল না। যে ওই পড়াশোনার নতুন যে কোনো কিছু অ্যাডাপ্ট করতে সমস্যা হয় ঠিক আছে, কিন্তু টিচারদের ওরকম ভাবে না দেওয়ার কারণে ওনারাও বুঝতে পারতেছে না কারিকুলামটা, স্টুডেন্টরা তো পারছেই না। আমি যে এই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হোক, আগের মতো পরীক্ষার চাচ্ছি আমি। এটা তো প্রত্যাশা শুনলাম। যদি হুম। অন্তর্বর্তীকালীন সরকারের অংশ তুমিই হতে, তুমি কি কি করতে? আমি হলে তো এই সব স্কুলে আর কি ভলান্টিয়ারিং বাধ্যতামূলক করতাম প্রত্যেক ক্লাসের। আমাদের স্কুলের যে কাজগুলো, স্কুল পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু এক 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 দিন এক এক ক্লাসের এক এক স্টুডেন্টরা করতে দিতে হতো। ভলান্টিয়ারিং স্কুল থেকে শুরু করানো আমার মনে হয় এটা আমি করতাম। কারণ আমি আরো একটা দেখেছি, কারণ এই ভলান্টিয়ারিং এর ক্ষেত্রে আমি সবসময় আমি আমরা আর কি, এটা আমার ব্যক্তিগত ইয়া, যে সবসময় আমরা দেখেছি আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির লোকজনই বেশিরভাগ ভলান্টিয়ারিং এর দিকে এগিয়ে আসি, কাজ করি। তুমি তোমার তোমার পার্সপেক্টিভ দেখে তুমি বলো তো, এটা কি ঠিক আমার ধারণাটা? আমার মনে হয় হ্যাঁ, মানে বিদ্যালয় পর্যায়ে থেকে, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে থেকে আমার মনে হয় যে হ্যাঁ, ভলান্টিয়ার হওয়ার যে একটা ব্যাপার, এটা তখন থেকেই ইন্সপায়ার করা উচিত। হ্যাঁ, তাহলে তো সবাই সবাই সবসময় প্রস্তুত থাকবে, এগিয়ে আসবে, ওই জিনিসটা বুঝবে যে না, এটা শুধু আমি আমি আমার আমার শুধু যে আমার নিজ জায়গা থেকে আমারও এগিয়ে আসা দরকার, শুধুমাত্র আরেকজন করবে এই ভরসায় যাতে না থাকা হয়। এটা আমি চাই, আমি খুব করে করতে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আরো কিছু কমেন্ট দেখবো আমরা। কণিকা জাহান আপু লিখেছে, ভালোবাসা মৌ আপু। মৌ আপুর প্রতি যেমন ভালোবাসা আছে, আমার প্রতিও ভালোবাসা দেখতে পাচ্ছি। তাসমিয়া তাবাসসুম উর্বশী লিখেছে, লাভ ইউ তাকি আপু। ধন্যবাদ। প্রথম মোস্তফা লিখেছেন, 4 বছরেরও বেশি পরে নতুন মোড়কে এলো তাকিয়ার সাথে 30 মিনিট, অপেক্ষায় রইলাম নতুন মুখ দেখার, নতুন গল্প শোনার। এত বছর পর আবার আগের উদ্যমে তাকিয়া কাজ করবে এই প্রত্যাশা রেখে শুভেচ্ছা জানাচ্ছি উপস্থাপক ও আজকের অতিথিকে। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে ধন্যবাদ। যুক্ত হয়েছেন আব্দুল কাইয়ুম ভাইয়া। মুশফিকুল ইসলাম মৃদুল ভাইয়া লিখেছেন, এগিয়ে যাও মৌ আপু। আসলে এই গল্প আড্ডা 30 মিনিটে শেষ কখনোই হয় না, কারণ একটা মানুষের গোটা এক জীবনের গল্প আসলে 30 মিনিটে শেষ করা যায় না। আমরা বোধহয় 30 মিনিটে এটা শেষ করতে পারিও না, 30 মিনিটের অনেকটা বেশি সময় আমরা নিয়ে নিয়েছি। আর আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে তো আরো বেশি সময় আমরা নিয়ে নিয়েছিলাম। তো এখন কি কুইজটা বলে দিব সবাইকে? টেক নোট এভরিওয়ান, আজকের কুইজ, মৌ আপু র্যাপিড ফায়ারে আমাকে তার প্রিয় গাছ প্রশ্নের উত্তরে কি বলেছিলেন, যার সঠিক কমেন্ট আমরা প্রথমে পাবো, তার সাথে পার্সোনালি যোগাযোগ করে তাকে উপহার দিয়ে দেওয়া হবে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে। তো 30 মিনিটে যেহেতু শেষ হয় না, 30 মিনিটে শেষ হয়ওনি, আমরা 1-2 মিনিট আর ত্রুটির কারণে তো আরো 15-16 মিনিটই অতিরিক্ত নিয়ে নিয়েছি, আবারও ক্ষমা চাচ্ছি সকলের কাছে। শেষ হয়েও শেষ হচ্ছে না। আমরা এই লাইভ শেষ হলো, পরের এপিসোডে নতুন কোনো মুখকে নিয়ে ফিরে আসবো। সে কথায় বলতে হচ্ছে, মৌয়াপুর থেকে একটু জেনে নি, মৌয়াপুর নেক্সট লাইভে তুমি পার্সোনালি কাকে দেখতে চাও? আমি পার্সোনালি আমি চাচ্ছি কানিজকে দেখতে, চালকাঠি টিমের কানিজ। সবুজ সোসাইটি তাকিয়ার সাথে 30 মিনিট টিম কানিজ আপুকে আনা যায় কিনা এ ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বলছি। মৌ আপু, তোমাকে ধন্যবাদ, আজকে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। 30 মিনিটে তোমার সবকিছু জানতে না পারলেও আশা করছি পরবর্তীতে যদি আবার কখনো সুযোগ হয় আবার তোমার সাথে কথা হবে। আর দর্শকদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে পুরোটা সময় যারা লাইভটি দেখছিলেন, আমাদের এতটা দেরি হওয়ার পরও তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে
আজকের লাইভটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো আপনাদের প্রিয় মুখকে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। তোমাকে ধন্যবাদ তাকিয়া, আমার সাথে খুব ধন্যবাদ ভালো আপু। সময় কাটছে। থ্যাংক ইউ।